স্বাগত। বাজেট নিয়ে বিশেষ আয়োজনে জানাচ্ছিলাম মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আর আপনাদের সঙ্গে রয়েছে এজি মাহমুদ। করোনা সংকটেও বাজেটে প্রাধান্য পেল প্রবৃদ্ধির চিন্তা। ৮.২% জিডিপি প্রবৃদ্ধি ধরে নতুন অর্থ বছরের বাজেট প্রস্তাব করলেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। ৫,৬৮,০০০ কোটি টাকার এই বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ৩,৭৮,০০০ কোটি টাকা, আর বাজেট ঘাটতি ধরা হয়েছে ১,৯০,০০০ কোটি টাকা। ১০% কর দিয়ে বাজেটে রাখা হয়েছে অপ্রদর্শিত অর্থ আয় করার সুযোগ। অনুযায়ী এখন বাজেট উপস্থাপন। করোনা সংকটের মধ্যেই বৃহস্পতিবার দুপুর ৩টায় স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন। এ সময় ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে তুলে ধরেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট কাঠামোর উপর আলোকপাত করব। অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা এই দর্শনে নতুন অর্থ বছরের জন্য ৫,৬৮,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যেখানে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৮.২%। বলা হয়েছে মূল্যস্ফীতি ৫.৪% ধরে রাখার কথাও। আগামী অর্থ বছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে ৫,৬৮,০০০ কোটি টাকা, যা জিডিপির ১৭.৯%। নতুন অর্থবছরের জন্য ৩,৭৮,০০০ কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে প্রস্তাবিত বাজেটে, যার মধ্যে এনবিআর থেকে প্রত্যাশা করা হচ্ছে ৩,৩০,০০০ কোটি টাকা। তবে পরিসংখ্যান বলছে রাজস্ব আহরণের সক্ষমতা কমছে এনবিআরের। আগামী ২০২০-২১ অর্থ বছরে মোট রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে ৩,৭৮,০০০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড উৎস হতে 3,30,০০০ কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে ৪৮,০০০ কোটি টাকা সংগ্রহ করা হবে। বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে এবার বরাদ্দ দেয়া হয়েছে ২,০৫,১৪৫ কোটি টাকা। যদিও চলতি অর্থবছরের সংশোধিত ১,৯২,৯২১ কোটি টাকার এডিপির ১০ মাসের বাস্তবায়ন হার মাত্র ৪৯%। সংশোধিত কম লক্ষ্য শতভাগ অর্জনের নজির নেই। এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে ২,৫,১৪৫ কোটি টাকা। আর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য পরিচালন বাবদ সরকারের ব্যয় হবে ৩,৬২,৮৫৫ কোটি টাকা। পরিচালন সহ বিভিন্ন খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৩,৬২,৮৫৫ কোটি টাকা। ধারাবাহিক বড় এ বাজেটে ঘাটতি থাকছে ১,৯০,০০০ কোটি টাকা, যা মেটাতে বিদেশি উৎস থেকে প্রত্যাশা করা হচ্ছে ৮০,০১৭ কোটি টাকা, যা চলতি বাজেটের চেয়ে ২৩,৮৫৪ কোটি টাকা বেশি। বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে ১,৯০,০০০ কোটি টাকা, যা জিডিপির ৬%। এখানে উল্লেখ্য, এই হার গত বাজেটে ছিল ৫%। অভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎস হতে এই ঘাটতি মেটানো হবে। করোনাকালীন বাজেটে অবশেষে নিম্ন আয়ের করদাতাদের করের বোঝা কিছুটা হালকা করলেন অর্থমন্ত্রী। করমুক্ত আয়ের সীমা করা হলো ৩ লাখ টাকা। ব্যক্তি শ্রেণীর করদাতাগণের ক্ষেত্রে পুরুষ করদাতাদের করমুক্ত আয় সীমা 2,50,000 টাকা থেকে বৃদ্ধি করে 3 লক্ষ টাকা। বাজেটে দেয়া হলো কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ। ১০% কর দিয়ে বৈধ করা যাবে অপ্রদর্শিত টাকা, জমি, ফ্ল্যাট সহ যে কোনো সম্পদ। করোনার থাবায় ব্যবসা বাণিজ্য বন্ধ, তালা ঝুলছে কলকারখানায়। জীবন ও জীবিকার শঙ্কায় থাকা সাধারণ মানুষের প্রত্যাশা ছিল এই বাজেট রসদ যোগাবে, ঘুরে দাঁড়াবার। কিন্তু গতানুগতিক ধারার রেকর্ড এ বাজেটে নেই আশা জাগানিয়া কোনো সংবাদ। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বাজারে সবার আগে আসা আরএফএল গার্ডেন চেয়ার উন্নত মানের ম্যাটেরিয়ালের সঠিক মিশ্রণে তৈরি হয়, চেয়ার সহজে বেঁকে যায় না, অ্যান্টি স্লিপার থাকায় পিছলে যাবার ভয় নেই। আরএফএল গার্ডেন চেয়ার, সেরা মান, সেরা সিদ্ধান্ত। আমাদের সহকর্মীর প্রধান যে সংবাদটি সেটি দেখছিলাম, সেখানে বাজেটের মূল বিষয়গুলো ছিল। সহকর্মী আরিফুর রহমান এবার যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। আরিফুর রহমান, আপনার কাছ থেকে যে বিষয়টি আসলে আলাপ করার, আমরা বাজেটে দেখলাম যে এবার বোধহয় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে এই অপ্রদর্শিত অর্থ 10% ট্যাক্স দিয়ে আসলে সেটি বৈধ করার বিষয়টি বোধহয়।
হ্যাঁ, সেটি আছে এবং সেটি কিন্তু এই বৈধ করার পক্ষে এবং বিপক্ষে আসলে দুটি পক্ষ ছিল সবসময়। বেশিরভাগ ব্যবসায়ী এবং ব্যবসায়ী সংগঠন তারা চেয়েছিল বৈধ করার পক্ষে, এবং কিন্তু যারা অর্থনীতিবিদ রয়েছেন এবং অর্থনীতি বিশ্লেষক রয়েছেন তারা কিন্তু এর বিপক্ষে ছিলেন। তাদের যুক্তি ছিল এটি আসলে নৈতিকতার যে একটি অবস্থান থাকে অর্থনীতির সেটির বিপক্ষে যায়, এবং যারা ভালো ব্যবসায়ী বা সাদা টাকার মালিক তারা আসলে নিরুৎসাহিত হয়। আর ব্যবসায়ীরা, আপনি কিন্তু কিছুক্ষণ আগে আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলেন, তিনি কিন্তু বলছেন যে সব টাকাই টাকা, সব এবং টাকাই। অর্থনীতিবিদ আপনি শুনছিলেন যে খানিক আগে তিনি বলছিলেন যাতে করে দুর্নীতিকে উৎসাহ ডক্টর দেওয়া হয়। ফাহমিদা খাতুন বলছিলেন। তিনি বলছিলেন যে দুর্নীতিকে উৎসাহ দেওয়া হয়, কারণ তিনি আসলে শ্রম দিয়ে এবং বিভিন্নভাবে প্রক্রিয়াগতর মধ্য দিয়ে তিনি যখন আসলে আয় করছেন সেটি যখন আসলে অনেক উচ্চ কর পরিশোধ করে সেটি তিনি বৈধ করছেন, কিন্তু আরেকজন আসলে এই বাজেটের এই প্রশ্নের সুযোগটি নিয়ে দেখা যাচ্ছে যে 10% কর দিয়েই তার অপদর্শিত আয়কে বৈধ করে ফেলছেন। সুতরাং নিঃসন্দেহে আসলে অসম এক ধরনের প্রতিযোগিতা তৈরি করছে। এবং এটা নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গবেষণা হয়েছে। পৃথিবীর কোনো দেশেই, প্রত্যেক দেশে গবেষণায় বলছে যে এই কালো টাকা সাদা বলেন বা অপ্রদর্শিত অর্থ বৈধ করার দিয়ে আসলে অর্থনীতির মূল স্রোতে খুব বেশি টাকা আসে না, যেটি অর্থনীতিকে চাঙা করতে সাহায্য করে, এরকম কিন্তু গবেষণায় প্রমাণিত হয়নি। তারপরও অর্থমন্ত্রী আরেকবার ভরসা রেখেছেন যাদের অপ্রদর্শিত হচ্ছে তাদের, নিশ্চয়ই তার ফলাফল আমরা খুব শিগগিরই দেখতে পাবো, সামনের দিনগুলোতে আদৌ কাজ করে কিনা। জি, আমাদের সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আলোচনায় যুক্ত হয়েছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনাকে স্বাগত আমাদের এই বাজেট নিয়ে বিশেষ আয়োজনে। আপনাকে দেখতে পাচ্ছি বড় পর্দায়, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে দেখছি। জি, ডক্টর জাহাঙ্গীর আলম, আপনার কাছ থেকে আমরা অবশ্যই জানবো যে এবার কৃষি খাত আসলে কতটুকু গুরুত্ব পেল এবারের নতুন বাজেটে, এবং সেই সঙ্গে খাতভিত্তিক বরাদ্দের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গে আমাদের সহকর্মী আরিফুর রহমান খানিক আগে যেটি জানাচ্ছিলেন যে কৃষি খাত মোটামুটি পঞ্চম অবস্থানে রয়েছে খাতভিত্তিক বরাদ্দের দিক থেকে, সম্ভবত সপ্তম অবস্থানে রয়েছে খুব সম্ভবত। কিন্তু যে বিষয়টি সেটি হচ্ছে, আরিফ এই মুহূর্তে কি নতুন কোনো তথ্য আপনার কাছে এসে পৌঁছেছে, নাকি আমরা ডক্টর জাহাঙ্গীর আলমের সঙ্গে আলাপে যাব? আমরা ডক্টর জাহাঙ্গীর আলমের কাছ থেকে শুনে আসি, যেহেতু তিনি কৃষি অর্থনীতিবিদ। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনার কাছ থেকে জানতে চাওয়া যে এই আপনি নিশ্চয়ই বাজেট শুনেছেন, এবার অর্থমন্ত্রী যে বিষয়গুলো বলেছেন এবং বাজেট যেই বিষয়গুলো এসেছে, কৃষি অর্থনীতিতে আসলে কতটুকু সেটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন, ডক্টর জাহাঙ্গীর আলম? দেখুন, সরকার বিভিন্ন বক্তৃতায় বিবৃতিতে কৃষি খাতে গুরুত্ব দেওয়ার যে অভিপ্রায় ব্যক্ত করেছে সেটা খুবই ইতিবাচক, কিন্তু সরকার যে বাজেটের বরাদ্দ করেছে সেটা কৃষি খাতে কিছুটা বরাদ্দ বেড়েছে, কিন্তু সরকারের যে অভিপ্রায় যে একটা বেশি গুরুত্ব দিয়ে কৃষি খাতকে প্রকাশ করা, প্রচার করা, সেই অভিপ্রায়টা সরকারের বরাদ্দের নীতিমালায় প্রতিফলিত হয়েছে বলে আমার মনে হয়। আসলে সরকার এবার যে বাজেটটি কৃষি খাতে দিয়েছে সেটা মোট কৃষি বরাদ্দের 5.5% একটু উপরে, মোট বরাদ্দের 5% কিছু উপরে, এবং এই পুরো বাজেটটা গত বছরের যে বাজেট ছিল মোট বাজেট, সেই বাজেট থেকে এই বছরের বাজেটটা 8.5% বৃদ্ধি পেয়েছে, কিন্তু কৃষি বাজেটটা বৃদ্ধি পেয়েছে 5.7%। কাজে যে হারে সরকারের মোট বাজেট বেড়েছে সেই হারে কৃষি বাজেট বাড়ে নাই। আরেকটি কথা হলো যে ডক্টর জাহাঙ্গীর আলম, এই প্রশ্নটি না করলেই নয় যে কৃষি খাতে আমরা দেখেছি করোনা এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি, এই বিষয়টি তো অবশ্যই রয়েছে। আমরা সম্প্রতি আমপানের মতো ভয়াবহ একটি অবস্থা মোকাবেলা করেছি। তো নতুন বাজেটে 9,500 কোটি টাকা ভর্তুকি দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, এটি কি যথেষ্ট বলে মনে করেন কিনা ডক্টর জাহাঙ্গীর? কৃষি বাজেটের কাজে আস্তে আস্তে কৃষি বাজেটের মোট অঙ্ক অর্থাৎ অ্যাবসলিউট অঙ্কটা বাড়ছে, কিন্তু মোট বাজেটের শতাংশ হারে, মোট বাজেটের হিস্সা হিসেবে কৃষি বাজেটটা কমছে। এটা হলো আমাদের একটি উৎকণ্ঠার বিষয়। তবে সরকার যেটা বলছে, লিটারেলি সরকার যে বলছে এবং অভিপ্রায় ব্যক্ত করছে যে কৃষি খাতকে গুরুত্ব দেওয়া হবে, কৃষি খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে, সেটাকে অবশ্যই আমরা অভিনন্দন জানাতে পারি। জি, ডক্টর জাহাঙ্গীর আলম, আপনি রয়েছেন আমাদের সঙ্গে। আমরা এবার বাজেটে যে অন্যতম যে আকর্ষণের বিষয়, আরিফুর রহমান, সেই বিষয়ে একটু কথা বলতে চাই। দাম বাড়া এবং কমা,
কোন বাজেটে কোন পণ্যগুলোর দাম বেড়েছে, কোন পণ্যগুলোর দাম কমে, সেসব বিষয় নিয়ে কিন্তু সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে। এবার যদি আপনাকে জানাই যে দাম বাড়বে যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে মোবাইল ফোন এবং সিম কার্ড রয়েছে, কিন্তু মোবাইল ফোন এবং সিম কার্ডের দাম বাড়লে তো অনেক মানুষ আসলে বঞ্চিত হবে নতুন ফোন এবং এই প্রযুক্তির ব্যবহার এবং ডিজিটাল যে বাংলাদেশ রয়েছে সেই বাংলাদেশের রূপায়ণ থেকে। এটির মধ্যে সম্ভবত একটু সূক্ষ্ম পার্থক্য রয়েছে, যেটি হচ্ছে দেশে উৎপাদিত যেসব মোবাইল ফোন সেগুলোর ব্যাপারে নয়, এটি প্রযোজ্য না যেগুলো বিদেশ থেকে আমদানি করা মোবাইল ফোন। আপনি জানেন যে গত কয়েক অর্থ বছর থেকে কিন্তু স্থানীয় শিল্পকে উৎসাহিত করা হচ্ছে, ম্যানুফ্যাকচারিং খাত সেগুলোকে উৎসাহিত করা হচ্ছে। সেই ধারাবাহিকতাই আসলে এইরকম শুল্ক এবং অন্যান্য যে কর কাঠামো সেটি কিন্তু বাস্তবায়ন হচ্ছে গত কয়েক বছর অর্থ থেকেই। সেই বিষয়গুলো আরেকটু বিস্তারিত জানিয়ে দিচ্ছি। দর্শক, প্রতি বাজেটেই কিন্তু অর্থমন্ত্রী বিভিন্ন ধরনের শুল্ক কাঠামোতে পরিবর্তন আনেন, আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক সব ধরনের কিছু ধরনের পরিবর্তন আনেন, যার প্রভাব পড়ে আসলে খুচরো, পাইকারি এবং উৎপাদন পর্যায়ে, এবং সেটি আসলে ক্রেতা ভোক্তাদেরও সেই দামের যে পরিবর্তন হয় সেটি বহন করতে হয়। সেই তথ্যগুলো জানিয়ে দিচ্ছি যে প্রস্তাবিত বাজেট অনুযায়ী এবার বিদেশি মোবাইল ফোন, আমদানি করা গুঁড়ো দুধ, তামাক পণ্য, সিগারেট, অনলাইন কেনাকাটা ও প্রসাধনী সামগ্রীর দাম বাড়বে। অন্যদিকে কৃষি যন্ত্রপাতি, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, গ্লাভস, ফেস মাস্ক, ওষুধ এবং করোনা কিটের দাম কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসবাবপত্র, গাড়ির রেজিস্ট্রেশন ফি, আমদানিকৃত দুধ, দুগ্ধজাত পণ্য, মোবাইল ফোন, সিম কার্ড, প্রসাধনী সামগ্রী, সিরামিক, সিল্ক, বেসিন, তামাক, সিগারেট, বিড়ি, জর্দা, এসি, লঞ্চ, চার্টার্ড বিমান ভাড়া, হেলিকপ্টার ভাড়া, শিল্প খাতে ব্যবহৃত লবণ, মাছ, পোলট্রি ও ডেইরি শিল্পের খাদ্য এবং স্বর্ণের দামের বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। অন্যদিকে এবারের বাজেটের দাম কমার কথা রয়েছে যেসব পণ্যে, সেগুলো এখন জানিয়ে দিচ্ছি। সেগুলো হচ্ছে কৃষি যন্ত্রপাতি, পাওয়ার রিপার, রোটারি টিলার, কম্বাইন্ড হারভেস্টার, পাওয়ার টিলার। এছাড়াও রয়েছে সোলার পাওয়ারি ব্যাটার, মেইজ স্টার্চ, দেশীয় উৎপাদিত পোশাক, দেশি সরিষার তেল এবং পটেটো ফ্লেক্সের দাম কমানোর সম্ভাবনা রয়েছে। অর্থমন্ত্রী যে বাজেট প্রস্তাব করেছেন সেই অনুযায়ী করোনা চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, দেশি উৎপাদিত জুতা, দেশি উৎপাদিত এসি, ফ্রিজ, ডিটারজেন্ট, দেশি উৎপাদিত স্যানিটারি ন্যাপকিন, ডায়পার, প্লাস্টিক পণ্য এবং দেশীয় কাগজের দাম কমার সম্ভাবনা রয়েছে অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট কাঠামো অনুযায়ী। অন্যদিকে স্বর্ণের দাম কমার একটি সম্ভাবনা রয়েছে আগামী অর্থ বছরে। অন্যদিকে এবার 5 অর্থ বছর পর ব্যক্তি শ্রেণীর করদাতার করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী 2.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 3 লাখ টাকা পর্যন্ত করার প্রস্তাব করেছেন। সেই সঙ্গে করমুক্ত আয়সীমার নতুন একটি স্তর অন্তর্ভুক্ত হয়েছে। প্রস্তাবিত বাজেটে একই সাথে সর্বনিম্ন এবং সর্বোচ্চ উভয় ক্ষেত্রেই কর হার 5% কমানো হয়েছে। সেই সঙ্গে কোম্পানি কর 2.5% কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। মহান জাতীয় সংসদে আজকের উপস্থাপিত এ বাজেট গতানুগতিক ধারার কোনো বাজেট নয়। মূল্যস্ফীতির চাপে কষ্টে থাকা নাগরিককে নতুন অর্থবছরে আরাম দিতে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমায় প্রত্যাশিত পরিবর্তন এসেছে। জাতীয় বাজেট নির্মাণে অর্থমন্ত্রীর প্রস্তাবে পুরুষ করদাতাদের করমুক্ত আয়সীমা 2.5 লাখ টাকা থেকে বৃদ্ধি করে 3 লাখ টাকা করা হয়েছে। একইভাবে আরও 50,000 টাকা পর্যন্ত করমুক্ত আয় সুবিধা পাবেন নারী ও 65 বছর বয়সের ঊর্ধ্বের করদাতারা। এছাড়া সর্বনিম্ন কর 10% থেকে কমিয়ে 5% এবং সর্বোচ্চ কর হার 30% থেকে কমিয়ে 25% নির্ধারণের প্রস্তাব এসেছে বাজেটে। পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানিও এবার কর ছাড় পেয়েছে 2.5%। তৈরি পোশাক খাতের হ্রাসকৃত কর হার আরও 2 বছর চলবে বলেও প্রস্তাবিত বাজেটে জানানো হয়। জন্ম শতবার্ষিকীতে তাকেই ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, আপনারা শুনছিলেন যে ব্যক্তি খাতের করমুক্ত আয় সীমা বাড়ানো হয়েছে, সেই সঙ্গে কর্পোরেট কর হারও কমানো হয়েছে। যদিও এটি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি, মোবাইল অপারেটর, এগুলোর ক্ষেত্রে আসলে এই কার্যকর থাকছে না, আগের মতোই থাকছে। এজি মাহমুদ, আপনাকে যেটি জানিয়ে দিতে চাই যে গত কয়েক অর্থ বছর ধরে কিন্তু স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার একটি ইঙ্গিত বা এক ধরনের প্রবণতা থাকছে এবং সেটির কিন্তু সুফল আমরা বেশ কয়েকটি জায়গাতে দেখতে পাচ্ছি। সেই সঙ্গে যেটি আপনার সাথে আলোচনা করতে চাই যে কৃষি খাতে যে বরাদ্দ, আপনি বোধহয় একটি রিপোর্ট করেছিলেন যাতে দেখা যাচ্ছে বাজেট যে হারে বাড়ছে সেই হারে কিন্তু কৃষিতে ওই হারে বাড়েনি, যদিও কৃষির যান্ত্রিকীকরণ কিন্তু বেশ ভালো হয়েছে। এবং এবার কিন্তু আপনি খানিক আগে কিন্তু বলছিলেন যে দাম কমবে কিন্তু কৃষি যন্ত্রপাতি, সেই বিষয়ে কিন্তু ডক্টর জাহাঙ্গীর আলম রয়েছেন। কৃষি যন্ত্রপাতির দাম কমার কি সুফল কৃষক পাবে বা আমাদের কৃষি অর্থনীতি পাবে সেটি কিন্তু ডক্টর জাহাঙ্গীর আলমের কাছ থেকে আমরা জেনে নিতে পারি। আমি একটু তথ্য জানিয়ে দিতে চাই যে কৃষি যন্ত্রপাতিতে কিন্তু মূসক অব্যাহতির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। সেটির সুফল ডক্টর জাহাঙ্গীর আলম আপনার
মনে হয় যে কৃষক পর্যায়ে কিভাবে পড়তে পারে? দেখুন, কৃষি যন্ত্রপাতি যে কৃষকদেরকে দেওয়া হয় সেগুলো কিন্তু 50% হারে ভর্তুকি দেওয়া হয়। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে কৃষক কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে চাচ্ছে তিনি কিন্তু যন্ত্রপাতি ভর্তুকি মূল্যে ক্রয় করতে পারছেন না। নির্ধারিত কিছু কৃষিকে ভর্তুকি মূল্যে যন্ত্রপাতি ক্রয় করতে দেওয়া হয়। এখন যদি বাজেটে কৃষি যন্ত্রপাতির জন্য যদি টাকার বরাদ্দটা বেশি থাকে তাহলে ভর্তুকি মূল্যে বেশি পরিমাণে কৃষি যন্ত্রপাতি ক্রয় করা যাবে। বলা হয়েছে এই বাজেটের মধ্যে কিন্তু বলা হয়েছে যে 3000-এরও বেশি টাকা বরাদ্দ করে একটা প্রকল্প গ্রহণ করা হচ্ছে, যে প্রকল্পে কৃষি যন্ত্রপাতি করা হবে এবং সেখানে ভর্তুকি দেওয়া হবে। তো এটা যদি বাস্তবায়িত হয় তাহলে হয়তো 50%-এরও কৃষি যন্ত্রপাতি ভর্তুকি দেওয়া যাবে, কিন্তু সেখানে এটা সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে, যাতে করে সকল কৃষক যিনি সরকারভাবে একটা কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে চান তিনি যেন তার অভিপ্রায় অনুসারে একটি কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে পারেন। বিশেষ করে যে এখন হারভেস্টার, রিপার এগুলো এখন প্রচুর পরিমাণে বিক্রি করা দরকার, কৃষকের হাতে ন্যস্ত করা দরকার, এবং সেই জন্য ভর্তুকি মূল্যে 50-60%। ডক্টর জাহাঙ্গীর আলম, একটি প্রশ্ন না করলেই নয়। আমরা জানি যে কৃষকের অনেক ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তো কৃষককে আমরা ভর্তুকি না দিয়ে সরাসরি নগদ অর্থ সহায়তা দিলে কৃষক কি বেশি উপকৃত হবে কিনা? ডক্টর জাহাঙ্গীর আলম। তাতে করে হয়তো বা যে ট্রাক্টর, পাওয়ার টিলার এগুলোর ক্ষেত্রে হয়তো এগুলোর দাম কমবে, যেহেতু কর ছাড় দেওয়া হচ্ছে। মনে করি যে এগুলোতে যে সাধারণ ভর্তুকি, যেটা এই যন্ত্রপাতির জন্য যেখানে স্বতন্ত্র ভর্তুকি আছে, সেটা পাওয়ার টিলার, ট্রাক্টর এগুলোর ক্ষেত্রে ভর্তুকি থাকা দরকার এবং সবগুলো কৃষি যন্ত্রপাতি ভর্তুকির আওতায় নিয়ে আসা দরকার। আমার মনে হয় যে এখানে টোটাল যে ভর্তুকিটা ঘোষণা করা হয়েছে 9,500 কোটি টাকা, এটা যথেষ্ট না। কারণ গত 7 বছর ধরে 9,500 কোটি টাকা 9,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া আছে, কিন্তু এটা সবসময় সব টাকাটা খরচ করা হয় না। রিভার্স বাজেটে 1,000-2,000 কোটি টাকা কমিয়ে দেওয়া হয়। এই বছর গত 7 বছর পরে এই বছর 9,000 কোটি টাকা চাইতে 500 কোটি টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে 9,500 কোটি টাকার অর্থ হলো এটা হলো মোট বাজেটের 1.7%। 1.7% ভর্তুকি এটা খুব বেশি না। আমরা চাই যে কৃষি খাতে কমপক্ষে মোট বাজেটের 60%, অর্থাৎ মোট জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা কৃষি খাত থেকে আসে, সেটার 10% ভর্তি খাতে প্রদান করা হোক। তো এটা তো অনেক কম। এটা তো মোট বাজেটের 1.7% এবং মোট কৃষি জিডিপির হয়তো 3%, এর বেশি না। কাজে ভর্তুকি যেটা দেওয়া হচ্ছে এটা। ডক্টর জাহাঙ্গীর আলম, একটি প্রশ্ন না করলেই নয়, এবং আরিফ আপনাকেও সেটি বলতে চাই। সেটি হচ্ছে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই যেটি হয় যে স্থানীয় যারা কৃষক রয়েছেন তাদেরকে উৎসাহিত করার জন্য যেই ফসলগুলো আসলে আমদানি না করলেই নয় তাতে আসলে উচ্চ শুল্ক আরোপ করা হয়ে থাকে। যেমন আমরা স্থানীয় যারা কৃষক যারা রয়েছেন তাদের চালের ক্ষেত্রে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা দেখি অনেক ক্ষেত্রে চালে আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়া হয়, আবার পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আমরা দেখি যে শুল্ক আসলে বাড়িয়ে দেওয়া হয় অনেক ক্ষেত্রে স্থানীয় সুরক্ষার স্বার্থে। তো এবারও অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এবারের বাজেটে পেঁয়াজ আমদানিতে শুল্ক বাড়িয়ে দিয়েছেন। বাজার ব্যবস্থাপনার জন্য নিঃসন্দেহে এটি খুবই কার্যকর হবে। আরিফ, কি মনে করছেন? সেটি তো হবেই, কিন্তু যেটি হয়েছে এবার যদি আপনি পেঁয়াজের যে সংকটের চিত্রটি দেখেন, যখন এই দাম অনেক বেড়ে গেছে, তার কয়েক মাস আগেই কিন্তু কৃষকের পেঁয়াজ পচে যাচ্ছিল। যেটি আসলে দরকার ছিল বাজার কাঠামোর জন্য, যে কৃষকের যে পণ্যটি উৎপাদন হয়, আমাদের যে পরিমাণ চাহিদা রয়েছে, বেশিরভাগ পণ্যই কিন্তু আমাদের যে প্রধান পণ্য রয়েছে আমাদের চাহিদার তুলনায় অনেক বেশি হয়। সে কারণে হয় যে ন্যায্য মূল্য পায় না। এবং যখন এবার আমরা দেখতে পেয়েছি যখন নতুন পেঁয়াজগুলো বাজারে আসা শুরু করলো, তখন কিন্তু আবার সরকার বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছে, যে কারণে এই সংকটটি থেকে কিন্তু পরিত্রাণ এবারও কৃষক পেল না। আমার মনে হয় আমরা একটি প্রশ্ন ডক্টর জাহাঙ্গীর আলমকে করতে পারি। আমি দুটো ভাগে প্রশ্নটি করতে চাই। একটি হচ্ছে ভর্তুকির বদলে যে পরিমাণ টাকা ভর্তুকি বিভিন্ন মাধ্যমে দেয়া হচ্ছে,
সেই টাকাটা অনেক কৃষকের ব্যাংক হিসাব রয়েছে, সরাসরি নগদ সহায়তা হিসেবে দেওয়া যায় কিনা, এরকম একটি কৌশল তৈরি করা যায় কিনা, সেই সঙ্গে কৃষকের যে উৎপাদিত পণ্য সেগুলো ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য কোনো ধরনের কৌশল আসলে সরকারের পক্ষ থেকে প্রণয়ন করা সম্ভব কিনা, এবং সম্ভব হলে যেহেতু আরও কয়েকদিন পরে বাজেটটি চূড়ান্ত হবে সেখানে সেটি অন্তর্ভুক্ত করা সম্ভব কিনা। আমার মনে হয় যে দুটোই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম হলো নগদ ভর্তুকিটা পৃথিবীর বিভিন্ন দেশে এখন নগদই বেশি দেয়া, এবং ইনকাইন ভর্তুকি সবসময় এটা উৎসাহিত করা হয় না, কিন্তু বাংলাদেশে নগদ ভর্তুকি 2009-10 সালে একবার দেয়া হয়েছিল এবং এটা খুবই ইফেক্টিভ ছিল। এরপরে এই পর্যন্ত আর নগদ ভর্তুকি দেওয়া হয়নি। আমার মনে হয় যে নগদ ভর্তুকির উপরই আমাদের গুরুত্ব দিতে হবে। 9,500 কোটি টাকা যেটা আছে সেটার একটা বড় অংশ হয়তো 6,000 কোটি টাকা বা 7,000 কোটি টাকা নগদ ভর্তুকি হিসেবে কৃষকের যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারি, সেই অবলম্বন জানাতে পারি। তাছাড়া নগদ ভর্তুকি এখন যারা খুব দরিদ্র কৃষক এবং এখন যারা প্রান্তিক কৃষক বলে যারা এখন কোভিডের কারণে খুবই কষ্টের মধ্যে আছে, তাদেরকে এখন ওই ব্যাংক ঋণের উপর ভিত্তি করে যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার, এইটা দিয়ে খুবই উপকৃত করা যাবে বলে মনে হয় না, কারণ এত ছোট কৃষক, ভূমিহীন কৃষক ডক্টর জাহাঙ্গীর আলম, একটি বিষয় আপনার কাছে জানতেই চাই, সেটি হচ্ছে যে এবারে আমরা আমপান আসলে মোকাবেলা করলাম, তো আমপান মোকাবেলার জন্য আসলে এবারে বাজেটে আপনি আলাদা করে কোনো কিছু পেলেন কিনা? এই যে ঘূর্ণিঝড়গুলো আসে প্রতি বছরই, সেই বিষয়ে নতুন কোনো কিছু যুক্ত হলো কিনা এবারের বাজেটে? এটা খুব ছোট বিষয় না, এটা একটা অনেক বড় বিষয়, এবং কৃষি পণ্যের মূল্য কৃষকরা পায় না, বিশেষ করে ধানের দাম পায় না, এটা অনেক পুরনো কথা, এবং প্রত্যেক বছরই আপনারা বলছেন, আমরা বলছি, কিন্তু এটা খুব একটা সুরাহা হয় না। কিন্তু এবছর যেটা করা হয়েছে সেটা হলো যে ধান প্রচুর পরিমাণে কেনার ব্যবস্থা করা হচ্ছে, চালও কেনার ব্যবস্থা করা হচ্ছে। প্রথম দিকে এই বড় সিজনের প্রথম দিকে ধানের দামটা খুব কম ছিল, কিন্তু এখন কিন্তু ধানের দামটা বেড়ে গেছে। তার একটা প্রধান কারণ হলো যে সরকার প্রথম ধান 1,040 টাকা করে কেনাতে প্রথমে ব্যক্ত করেছে এবং কিনতে শুরু করেছে, তাতে করে বাজারে এটার প্রভাব পড়েছে, এবং বাজারে এখন অন্যান্য ব্যবসায়ী আছে, চাতালের মালিক আছে এবং তাদের প্রতিনিধিরা আছে, তারা কিন্তু একজন কৃষকের বাড়ি বাড়ি যাচ্ছে এবং বেশি দাম দিতে, বেশি দাম অফার করতে তারা কিন্তু আগ্রহী হচ্ছে। কাজে এটাকে আসলে আমরা যদি সরকারি ক্রয় যেটা সেটা যদি আমরা বেশি পরিমাণে বাড়িয়ে দিই, তাহলে যারা প্রাইভেট যারা ক্রেতা আছে তাদের সঙ্গে একটা কম্পিটিশন হবে, আর যেখানে ধানের দাম, চালের দামটা উৎপাদন মৌসুমে খুব বেশি করে যাবে, এটা সম্ভাবনা থাকে না। ডক্টর জাহাঙ্গীর আলম, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আরিফ, আমরা শুনছিলাম আসলে তার কাছ থেকে যে এবার আসলে তিনি খুব একটা সন্তুষ্ট নন, কৃষি বাজেট নিয়ে সন্তুষ্ট নন। আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে, আর এই বিরতির পর আমরা আবারও ফিরবো বাজেট নিয়ে বিশেষ আলোচনায়। আমাদের সঙ্গে যুক্ত হবেন বিজিএমইএ এর সাবেক সভাপতি আনোয়ার আলম চৌধুরী পারভেজ। দর্শক, বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের এই বাজেট নিয়ে বিশেষ আলোচনায়। আমাদের সঙ্গে আলোচনা যুক্ত হয়েছেন আনোয়ার আলম চৌধুরী পারভেজ, তিনি বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট, এবং বিজিএমইএ এর সাবেক সভাপতি জনাব আনোয়ার আলম চৌধুরী পারভেজ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বাজেট নিয়ে বিশেষ আলোচনায়। ধন্যবাদ। জি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমাদের সঙ্গে আমার সহকর্মী আরিফুর রহমান রয়েছেন। আরিফুর রহমান, এবার বাজেটে আসলে পোশাক শিল্প নিয়ে একটু বিশেষভাবে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে পোশাক শিল্প নিয়ে আসলে কি রয়েছে এবারের নতুন বাজেটে? পোশাক খাতে আমি একেবারেই অল্প একটু দেখার সুযোগ পেয়েছি, যেখানে সবচেয়ে মোটা দাগে যেটি পরিবর্তন পেয়েছি সেটি হচ্ছে উৎসে কর আসলে দ্বিগুণ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যেটি এই চলতি অর্থ বছরে 0.25% ছিল, সেটি আসলে এখন 0.50 করা হয়েছে। এটি আসলে গত অর্থ বছরে যখন এই অর্থ বছরে বাজেট প্রস্তাব করেছিল তখনও কিন্তু আসলে বাড়ানোর প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী, যদিও শেষ পর্যন্ত সেটি থেকে সরে এসেছেন, এবং মূলত কিন্তু মোটা দাগে 1% ছিল উৎসে কর পোশাক শিল্পে। সেটি আসলে একটি বিশেষ ব্যবস্থা
ব্যবস্থাপনায় 2030 সাল পর্যন্ত এই বছরের 30শে জুন পর্যন্ত স্থগিত করে রাখা হয়েছিল। আমরা নিশ্চয়ই সেই বিষয়ে আসলে প্রথম প্রতিক্রিয়াটা মনে হয় জনাব পারভেজের কাছ থেকে জানতে চাই। জনাব পারভেজ, আপনি দীর্ঘদিন বিজিএমইএকে নেতৃত্ব দিয়েছেন এবং এখনও বর্তমান যারা নেতৃত্বে আছেন তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আপনারা নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে কথা বলবেন। আপনার কাছে কি মনে হয়, এমনিতেই আপনারা বিশ্ব বাজার যে পরিস্থিতি পোশাক শিল্পের, সেটি একটু টালমাটাল অবস্থা আছে, এমন অবস্থায় উৎসের কর দ্বিগুণ করলে সেটি আপনাদের শিল্পে কী ধরনের প্রভাব ফেলবে? ধন্যবাদ। সরকার যখন বাজেট ডিক্লেয়ার করে, সরকারকে কিন্তু অনেক কিছুই চিন্তা করতে হয়। সেটা হলো যে রেভিনিউ আর্নিং কি হবে এবং এটার সাথে এক্সপেন্ডিচারগুলি কিভাবে অ্যাড্রেস করবে। দেখেন, এই কোভিড-19 পুরা পৃথিবীকে কিন্তু টালমাটাল করে দিয়েছে। কিন্তু প্রত্যেকটা দেশেরই কিন্তু ইকোনমি একটা বিরাট ক্রাইসিস চলছে এবং আমরা মনে করি যে এই ক্রাইসিসে সবাইকে কিন্তু সম্পৃক্ত হতে হবে এবং সবাইকে কমিটেড থাকতে হবে, নাহলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। সরকারের একার পক্ষে কিন্তু সম্ভব না এই ধরনের ক্রাইসিস উতরে যাওয়া। এবং আমি মনে করি যে এইবার এই যে বাজেটে দুইটা ভাগ থাকা উচিত ছিল, একটা হলো স্বল্পকালীন, আরেকটা হলো মিড টার্ম এবং আরেকটা হলো দীর্ঘমেয়াদী। স্বল্পকালীনটা আমি মনে করি যে যেমন 6 মাসের জন্য একটা স্বল্পকালীন চিন্তা করা উচিত, যেহেতু আমরা দেখেছি যে এই কারণে ইকোনমি যেহেতু এরকম টালমাটাল একটা অবস্থা, সেখানে অনেক চাকরি কিন্তু চলে যাবে, দরিদ্র হার কিন্তু আরো নেমে যাবে কিন্তু। এবং সেই ক্ষেত্রে কি করা যায়, যেমন বাংলাদেশে যদি আমি ইকোনমির কথা চিন্তা করি, ইকোনমি দুইটা পার্ট রয়ে গেছে। একটা হলো যে বেসিক্যালি আমাদের ইকোনমিটা কিন্তু বিদেশি উপরে কিন্তু নির্ভরশীল। এই সেন্সে আমি বলি কথাটা যে এক হলো এক্সপোর্ট আর্নিং, যেমন এক্সপোর্টটা আমাদের টোটালি বিদেশের অন্যান্য দেশের সাথে সম্পৃক্ত, এবং সাথে সাথে যত ইম্পোর্ট আমরা করি, মেজরিটি ইম্পোর্ট, ইভেন আমরা যত ইন্ডাস্ট্রি বাংলাদেশে আছে সবই কিন্তু র ম্যাটেরিয়ালগুলি বেশিরভাগই কিন্তু আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি। তো সেই ক্ষেত্রে যে ওভারঅল বাইরের দেশের উপরই কিন্তু আমাদের ইকোনমিটা নির্ভর করে। এবং আজকে যখন এই জনাব পারভেজ, একটি প্রশ্ন না করলেই না, এবার কিন্তু সর্বোচ্চ কিন্তু ছাড় পেলেন কিন্তু ব্যবসায়ীরা, এটি বলাই যায় নিঃসন্দেহে। কারণ নতুন বাজেটে আমরা দেখলাম অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে কর্পোরেট কর কিন্তু কমিয়ে দিয়েছেন 2.5%। সেটি সুফল কি পাওয়া যাবে বলে মনে করেন? এই মুহূর্তে প্রফিট করাটা কিন্তু কোনো ব্যবসায়ী চিন্তা করছে না। প্রত্যেকটা ব্যবসায়ী চিন্তা করছে হাউ হি গোনা সারভাইভ, এবং ইন্ডাস্ট্রিকে কিভাবে সে বাঁচাবে, সার্ভিস সেক্টরে যারা ইনভলভ তারা তাদের সার্ভিস সেক্টর কিভাবে বাঁচাবে, রিটেলে যারা ইনভলভ তারা মনে করে তার রিটেলকে কিভাবে বাঁচাবে। কারণ কেউই কিন্তু প্রফিটের কথা কেউ চিন্তা করছে না, কিন্তু বাঁচাটা কিন্তু চিন্তা করছে। আজকে যদি আপনি খেয়াল করে দেখেন, ইভেন যে কটেজ ইন্ডাস্ট্রি, মাইক্রো ইন্ডাস্ট্রি, স্মল ইন্ডাস্ট্রি, কেউই কিন্তু আর স্বস্তিতে নাই এবং কেউই কিন্তু ব্যবসা করতে পারেনি। এবং এই যে একটা অবস্থা, এটা কিন্তু সবাই মেনে নিয়েছে, কারণ এটা তো কারো হাতে নাই, এটা একটা আল্লাহর গড গিফটেড। আমি মনে করি যে এটা একটা আযাব আমাদের দেশে গ্লোবালি কিন্তু চলে এসছে। এখন ইম্পর্টেন্টটা হলো যে আগে জীবনকে বাঁচানো, তারপরে হলো রোজগারকে অ্যাড্রেস করা। জনাব পারভেজ, আরেকটি বিষয় সেটি হচ্ছে আমরা দেখলাম এই যে করোনাকালে কোভিড সিচুয়েশনে আমরা দেখলাম যে অনেক পোশাক শ্রমিক আসলে ছাঁটাই হচ্ছেন বিভিন্ন কারখানা থেকে, কিন্তু আপনারা তো সুযোগ সুবিধা পাচ্ছেন সরকারের কাছ থেকে, বাজেটে কর ছাড় পাচ্ছেন। তাহলে এই কর্মসংস্থান ধরে রাখার জন্য এবং কর্মসংস্থানের গতি যেন ঠিকঠাক মতো থাকে, সেজন্য আসলে ব্যবসায়ীদের কি করার রয়েছে বলে আপনি মনে করেন জনাব পারভেজ? দেখেন, এই যে আজকে যে আমরা মিডিয়াতে যে কথা বলছি, মিডিয়া যদি এনাফ রেভিনিউ না আসে, এনাফ লোক যদি দরকার না হয়, সেই অনুযায়ী কিন্তু মিডিয়া কিন্তু চলবে। ঠিক সেরকম ইন্ডাস্ট্রিগুলিও কিন্তু খেয়াল করতে হবে যে ইন্ডাস্ট্রিগুলির এনাফ অর্ডার আছে কিনা। ওর যদি এই মুহূর্তে আমি যেটা বললাম, প্রফিট ইজ নট এ ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এখন কিন্তু সার্ভাইভ করাটা হলো কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে কোনো ইন্ডাস্ট্রি, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, সে কিন্তু আগে দেখবে তার ইনকামের সাথে তার কস্ট কি রিলেট করে। সে তো লস করে সে তো চলতে পারবে না। এখন যেহেতু এটা গ্লোবালি একটা বিরাট একটা ধাক্কা এসছে, এবং আপনি জানেন যে জেসি পেনির মতন কোম্পানি যেগুলো 120 বছর পুরানো, সেও কিন্তু ব্যাংক্রাপসি ডিক্লেয়ার করে দিয়েছে। যে ক্রিউ ব্যাংক্রাপসি ডিক্লেয়ার করেছে, ডেভেনহাম ইউকে একটা বড় কোম্পানি ব্যাংক্রাপসি ডিক্লেয়ার করে দিয়েছে, এবং আজকে শুনি যারা তার 1200 দোকান ক্লোজ করে দিচ্ছে। এই যে জিনিসগুলি, কারণ ফ্যাশনটা কিন্তু এইসব ক্রাইসিস টাইমে ফ্যাশন ইজ এ সেকেন্ডারি ফর এনি পিপল। প্রথমে মানুষ কিন্তু তার জীবনকে বাঁচাতে চায়,
এই মুহূর্তে যেমন তার লাইফটা ইম্পর্টেন্ট, তার চাকরিটা ইম্পর্টেন্ট, তার হেলথ ইম্পর্টেন্ট, তার এডুকেশনটা ইম্পর্টেন্ট, এর পরে হলো এই গার্মেন্টস কিনবে কি কিনবে না। এবং এই যে মেজরিটি ইউরোপে বলেন আমেরিকায় বলেন স্টোরগুলি কিন্তু বন্ধই হয়ে আছে, কিন্তু এখনো বন্ধ হয়ে আছে, আস্তে আস্তে খোলার চেষ্টা করছে। তো কাস্টমারও কিন্তু দে ডোন্ট নো যে কখন সে আসলে তার সেলস টার্গেট কি হবে, সে আসলে নিয়ে কোনো লাভ হবে কি হবে না। যেসব অর্ডারগুলি দিয়েছিল সেগুলোর অনেক অংশেই কিন্তু মোর দেন 30-35% অলরেডি কিন্তু ক্যান্সেল, এবং এগুলি কিন্তু সব লায়াবিলিটি হয়ে আছে কিন্তু। সো যে স্টিমুলাস প্যাকেজ যেটা গভর্নমেন্ট দিয়েছে সেটা কিন্তু সুফল আমরা যে পাচ্ছি না তা না। স্টিমুলাস প্যাকেজ এটাও কিন্তু একটা লোন, এটাও কিন্তু লোন, এবং এই লোন কিন্তু আমাকে ফেরত দিতে হবে। বাট এই যে লোনটা দিয়েছে, কিন্তু জনাব পারভেজ, আমরা খেয়াল করলাম আসলে পোশাক শ্রমিকদের যেন বেতন ভাতা ঠিকমতো দেওয়া হয় সেজন্য কিন্তু সরকার কিন্তু একরকম ঋণ না দিয়ে, মানে সুদের হার কিন্তু চক্রবৃদ্ধি হারে না করে সার্ভিস চার্জ রেখে কিন্তু আপনাদের সেই সুযোগ করে দিয়েছে যেন আপনারা আপনাদের কারখানার শ্রমিকদেরকে বেতন ভাতা দিতে পারেন। তারপরে আমরা দেখলাম যে বিভিন্ন কারখানায় অসন্তোষ কেন? দেখেন এই জিনিসটা, এইসব টাইপে কিন্তু এই জিনিসগুলি থাকবে। অন্যান্য দেশে কতগুলি ল আছে, যেমন ব্যাংক্রাপসি অ্যাক্ট। বাংলাদেশে কিন্তু ব্যাংক্রাপসি অ্যাক্ট নাই, যে আমি চালাতে পারতেছি না, আমি ব্যাংক্রাপসি অ্যাক্টের মধ্যে চলে গেলাম, আরবিট্রেটর সেটা বুঝে হি উইল টেক ওভার, এবং দেন সে সবাইকে যার যার পাওনা এটা আস্তে আস্তে সে বিক্রি করে দিয়ে দিল। এই জিনিস কিন্তু বাংলাদেশে এই ব্যাংক্রাপসি অ্যাক্ট নাই। আমি তো মনে করি যে ব্যাংক্রাপসি অ্যাক্টটা এই মুহূর্তে কিন্তু জরুরি হয়ে গেছে। এবং অনেক দেশে আপনি দেখেছেন, ইউরোপ আমেরিকা পড়লম বলে আরেকটা অ্যাক্ট আছে, যে অ্যাক্টে হলো কাজ আছে তো পয়সা আছে, কাজ নাই তো পয়সা নাই, তার মানে ওদের কিন্তু বসায় রাখা হচ্ছে কিন্তু উইদাউট পেইং। বাট সরকারের তরফ থেকে যে জিনিসগুলি করা হচ্ছে সেই জিনিসগুলি কি করা হচ্ছে, সরকারের তরফ থেকে সরাসরি কিন্তু তাদের অ্যাকাউন্টে একটা স্টিমুলাস স্যালারি প্যাকেজ কিন্তু দিয়ে দিচ্ছে, যেটা আমাদের দেশে সম্ভব না। আর ওদের দেশে কেন সম্ভব? বিকজ দে হ্যাভ এ সোশ্যাল সিকিউরিটি যে সিস্টেম, সেখান থেকে কিন্তু তারা ফান্ডগুলি নিতে পারছে। প্লাস দে আর রিচ কান্ট্রি, it is not possible in our country. সেক্ষেত্রে একটু থামাই আপনাকে, সেক্ষেত্রে আপনারা এই আগামী বাজেটে আসলে কি ধরনের প্রণোদনা চাচ্ছেন? আপনার বৈশ্বিক পরিস্থিতি বলছেন বিরূপ, অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থায় এক ধরনের বাজে অবস্থা তৈরি হয়েছে, এমন অবস্থায় আসলে অর্থমন্ত্রীর কাছে আপনারা কেমন প্রণোদনা আশা করছেন যেটাতে আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন, শক্ত অবস্থানে যেতে পারবেন? আমি আপনার প্রশ্নটা কি বুঝি নাই। আমি প্রশ্ন করছি আপনারা কেমন ধরনের প্রণোদনা চাচ্ছেন যেটা দিয়ে বৈশ্বিক যে বিরূপ পরিস্থিতি সেটি কাটিয়ে উঠে আবারও আগের মতো শক্ত অবস্থানে ফিরতে পারবেন? অর্থমন্ত্রী কি কি ব্যবস্থা করতে পারতো? একটা জিনিস কিন্তু মানতে হবে যে ইন্টারন্যাশনাল মার্কেট আমার চাহিদার উপর নির্ভর করবে না, কিন্তু এটা কিন্তু ওই দেশের পরিবেশ পরিস্থিতি, ওদের সেলসের উপর কিন্তু নির্ভর করবে। আমি রাদার এখান থেকে কিছু এডুকেশন নিতে চাই। আমি কি জিনিস শিখলাম? আমি যে শিখলাম সেটা হলো যে এই যে ক্রাইসিস যেটা ক্রিয়েট হয়েছে, সেখানে আমার নিজের দেশের যে রিসোর্সগুলি আছে সেগুলিকে আমি অপটিমাম লেভেলে কিভাবে ইউটিলাইজ করতে পারি। আমি এখান থেকে এই জিনিস শিখলাম যে আগামীতে আমার সেই প্রিপারেশন থাকতে হবে, যেখানে আমরা 16.5 কোটি লোক, এই 16.5 কোটি লোকের যদি ভোগ্যপণ্য আমরা যদি এই দেশের মধ্যেই ডিস্ট্রিবিউট করতে পারি, এখানে যদি আমরা ইকোনমি অ্যাক্টিভিটিসগুলি ঘটাতে পারি আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং, আমাদের নিজের সার্ভিস সেক্টরগুলোকে, তাহলে আমার ইকোনমি কিন্তু অনেক শক্ত একটা ভিত পাবে। কিন্তু একটু বলতে চাই যে আপনাদের তো কর্পোরেট কর যেটি দিতে হয় সেটি হচ্ছে সাধারণত 12%, যাদের সবুজ কারখানা রয়েছে তাদের 10%, যেটি আসলে এই 30শে জুন শেষ হয়ে যাওয়ার কথা। অর্থমন্ত্রী এটিকে আরও 2 বছর প্রলম্বিত করেছেন। এই সুবিধাটা আসলে আপনাদেরকে কতটুকু সহায়তা করবে সবুজ কারখানা নির্মাণে এবং নতুন করে আপনাদের এই যে বিরূপ পরিস্থিতি সেটি কাটিয়ে উঠতে? আপনি তো গার্মেন্টস নিয়ে আসেন, আমি খালি গার্মেন্টস নিয়ে থাকতে চাই না। আপনি গার্মেন্টস খাতে নেতৃত্ব দিয়েছেন, অবশ্যই এটা একটা হেল্প করবে। অবশ্যই 10% যেটা গ্রিন ফ্যাক্টরি জন্য দেওয়া হয়েছে, আমি মনে করি যে দিজ আর কোয়াইট রিজনেবল। আমি যেটা মনে করি সেটা হলো যে আমাকে এখান থেকে কিন্তু কিছু শিক্ষা নিতে হবে। আমাকে কি শিক্ষা নিতে হবে? আমাদের অপরচুনিটিগুলি কি কি সামনে আছে, সেই অপরচুনিটিগুলি কিন্তু সামনে রেখে we have to be prepared ourselves. We have a light engineering is a big sector, যেখানে গার্মেন্টস এন্ড টেক্সটাইল ওয়ার্ল্ড ওয়াইড ট্রেডিং হয় মাত্র $820 বিলিয়ন, আর লাইট ইঞ্জিনিয়ারিং ট্রেডিং হয় $8 ট্রিলিয়ন। এটা বাংলাদেশের একটা বিরাট প্রসপেক্ট ইজ দেয়ার। আমাকে সেখানের জন্য আমার প্রফেশনাল লোক, আমার টেকনিক্যাল লোক ডেভেলপ করতে হবে। ব্লু ওশান, এই যে আমরা ব্লু ইকোনমি বলি, ওশানোগ্রাফি
ইনস্টিটিউশনগুলো কিন্তু ইউনিভার্সিটি জনাব লেভেলে পারভেজ, চালু। এটি প্রশ্ন না করলেই নয়, সেটি হচ্ছে যে এখন যে সিচুয়েশনে আমরা রয়েছি, এই কোভিড সিচুয়েশনে এবং পোস্ট কোভিড সিচুয়েশনে এসে আমরা আসলে লাইট ইঞ্জিনিয়ারিং যেই শিল্প রয়েছে সেই শিল্পের সুফল কেমন পেতে পারি, তার সিচুয়েশন কেমন দাঁড়াবে জনাব পারভেজ? আবার বলেন, আমি কথাটাকে আমরা আসলে লাইট ইঞ্জিনিয়ারিং এর সামনের দিনের সম্ভাবনার কথা জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। এই যে আমরা কোভিড সিচুয়েশন পার করছি, জি, লাইট It is ইঞ্জিনিয়ারিং a big opportunity for the nation because এই লাইট ইঞ্জিনিয়ারিং হবে হলো আমাদের সবচেয়ে বড় সম্ভাবনাময় একটা সেক্টর। এই সেক্টরে লেবার ইন্টেন্সিভ, এবং আজকে যদি লাইট ইঞ্জিনিয়ারিং ডেভেলপ করে আমাকে কিন্তু ডাকতে হবে না এই টয়োটা আর নিসান কোম্পানিকে, ওরা নিজেরাই কিন্তু এখানে প্ল্যান করবে। আপনি ইউ বি সারপ্রাইজ টু নো বাংলাদেশে $900 মিলিয়ন ওয়ার্থ অফ গাড়ি ইম্পোর্ট হয়, মোটরসাইকেল ইম্পোর্ট হয় হলো $686 মিলিয়ন, যেগুলি এখানে সমস্ত খালি অ্যাসেম্বল হয়। এগুলির ইম্পোর্ট 98% র ম্যাটেরিয়াল অর স্পেয়ার পার্টস ইম্পোর্ট হয়। এগুলির প্রচন্ড সম্ভাবনা এই দেশে কিন্তু রয়ে গেছে, এবং এটার সাথে সাথে আরো যে সম্ভাবনা রয়ে গেছে হলো এগ্রো প্রসেস ইন্ডাস্ট্রি, এবং এই জায়গায় কিন্তু আমাকে কিন্তু এখন অ্যাড্রেস করতে হবে। আমাকে কিন্তু বাট প্রবলেম ইজ হোয়াট, আমার এডুকেশন আমার জবের সাথে রিলেট করছে না। আমার এডুকেশন সিস্টেমটাকে কিন্তু এখন সাজানোর সময় চলে আসছে। আমি মনে করি হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি উই মাস্ট অ্যাড্রেস, যে আমাকে 5, 10, 15 বছরে আমাকে একটা অ্যাকশন প্ল্যান দিয়ে দিবে যে আমার কি ধরনের প্রফেশনাল লোক জনাব পারভেজ, আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে এটিকে বিকশিত হতে দেখেছি যে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু খুব বড় মাপের উদ্যোক্তারা কিন্তু লাইট ইঞ্জিনিয়ারিং নিয়ে কিন্তু এগিয়ে আসেননি বাংলাদেশে। ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা বা মাঝারি মাপের উদ্যোক্তারাই কিন্তু আমরা দেখেছি যে এই শিল্পের অন্যতম চালিকা শক্তি হিসাবে কাজ করেছেন। বড় উদ্যোক্তারা কেন লাইট ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করেন না? ইউ আর রাইট, কারণ আপনাকে প্রফেশনাল লোক লাগবে, আপনাকে টেকনিক্যাল লোক লাগবে, আপনাকে টিচার্স লাগবে। এই জিনিসগুলি কিন্তু বাংলাদেশে অসম্ভব রকম অ্যাবসেন্স। নট অনলি দ্যাট, লাইট ইঞ্জিনিয়ারিং এ আরো একটা কারণে মানুষ আসছে না, যে মানুষ কিন্তু এখনো বুঝে সারতেছে না যে এটার মধ্যে যে এত বড় একটা অপরচুনিটি কিন্তু রয়ে গেছে কিন্তু, এবং যতই থাকুক এটা কিন্তু বকলম লোক দিয়ে কিন্তু এই ইন্ডাস্ট্রি চালাইতে পারবেন না। আপনাকে কিন্তু টেকনিক্যাল লোক ডেভেলপ করে নিয়ে আসতে হবে। আজকাল টেকনিক্যাল ইনস্টিটিউটগুলি এই লাইনে কিন্তু ওইভাবে প্রফেশনাল লোক ডেভেলপ করার মতন সেই টিচারগুলিও নাই। দরকার হলে আজকে আমাকে জার্মানের সাথে জিটিজি ও জাপানের সাথে কিন্তু কোলাবোরেশন করে টেকনিক্যাল ইনস্টিটিউটগুলি টিচার্স ডেভেলপ করতে হবে। দেন আমাকে সেই মানব সম্পদগুলো কিন্তু ডেভেলপ করে নিয়ে আসতে হবে, এবং ইনস্টিটিউটগুলি সবসময় এই জায়গাগুলি অ্যাড্রেস করতে হবে যাতে প্রফেশনাল লোক ডেভেলপ হয়। আমার এখানে ফাউন্ড্রি মেশিন ইন্ডাস্ট্রি নাই, এনাফ ফাউন্ড্রি ইন্ডাস্ট্রি নাই। অথচ আপনারা কি সেটি করতে এগিয়ে এসেছেন? পোশাক শিল্পের সাথে তো অনেক ধরনের যন্ত্রপাতির একটি সম্ভাবনার সুযোগ রয়েছে, প্রয়োজন রয়েছে, এবং মূলধনী যন্ত্রপাতি পোশাক শিল্পে আমরা যেটি দেখি বেশি সবকিছুই আসলে আমদানি করা। সেক্ষেত্রে আপনারা ছোট ছোট যারা আপনারা রয়েছেন ফরওয়ার্ড লিঙ্কেজে, আপনারা কি এই ধরনের ব্যাকওয়ার্ড লিঙ্কেজে উদ্যোক্তারা আসছেন? এই বিসিআই এর প্রেসিডেন্ট হিসাবে আমি এটার উপর কিন্তু 3-4টা প্রেজেন্টেশন দিয়েছি, এবং যেখানে আমি অ্যাম্বাসিগুলিকেও কিন্তু ইনভলভ করেছি, এবং দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড। আমি অ্যাসোসিয়েশনগুলি, লাইট ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন, ওদেরকে কিন্তু সম্পৃক্ত করেছি। আজকে যে কারণে আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এটাকে এখন আমাদের দেশের এই বছরের জন্য, গত বছরই কিন্তু এটাকে ডিক্লেয়ার করেছে একটা প্রিভিলেজ একটা সেক্টর হিসাবে, এবং খালি ডেভেলপ মানে এটাকে আইডেন্টিফাই করে দিলে হবে না। কিন্তু আমি যেটা আপনাকে বললাম, টেকনিক্যাল লোক ডেভেলপ করার দিকে আমাকে কিন্তু এখন অ্যাটেনশন করতে হবে। আমার এডুকেশন মিনিস্ট্রিকে কিন্তু এখন সাজানোর সময় হয়ে আসছে। আরেকটা হলো ব্লু ওশান। আপনার ওশনোগ্রাফি ইনস্টিটিউট একটা ডিপার্টমেন্ট পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু নাই। ইটস এ সারপ্রাইজ। অথচ বাংলাদেশের সমপরিমাণ আমার কিন্তু এখন মানে যেটা আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এইবার যে জিনিসটা আমরা পেলাম, এই কক্সবাজারের এরিয়া বে অফ বেঙ্গলে, এটার সাইজ অলমোস্ট লাইক এ বাংলাদেশ, এবং এটার মধ্যে যে পরিমাণ রিসোর্স আছে উইচ ইজ আনবিলিভেবল। ইভেন টোনা ফিশ বিক্রি করে উই ক্যান আর্ন মোর দেন এ ফিউ বিলিয়ন ডলার। অথচ আমরা সেই জায়গাগুলা কিন্তু এখন পর্যন্ত অ্যাড্রেস করতে পারি নাই। আমাদের যে ভ্যাসেলগুলি আছে কি জানি বলে ফিশ ট্রলার, এগুলি মাত্র 40 কিলোমিটার যেতে পারে, অথচ আমাদের এইভাবে 368 কিলোমিটার লেন্থ। এবং এই যে জায়গাগুলা, এগুলি এখন অ্যাড্রেস করার সময় হয়ে আসছে। যাই হোক, এগুলি কিন্তু মিড টার্ম এবং লং টার্মের পলিসি। তবে আমি যেটা মনে করি যে দেখেন
অপরচুনিটি ইজ এ হিউজ ফর আস। আজকে চায়নার সাথে আমেরিকা এবং ইউরোপের যে দ্বন্দ্ব চলতেছে, এখন কিন্তু বিরাট অপরচুনিটি আমাদের জন্য চলে আসছে। কিন্তু যতটা অপরচুনিটি আসলে ভিয়েতনাম কম্বোডিয়া নিতে পেরেছে এই সময়টাতে, কিন্তু বাংলাদেশ কিন্তু নিতে পারেনি জনাব পারভেজ। ভিয়েতনাম কম্বোডিয়া এই সময় যতটুকু সুযোগ নিতে পেরেছে, এই চীন মার্কিন যে বাণিজ্য যুদ্ধের কথা বলছিলেন, বাংলাদেশ কি নিতে পেরেছে ততটা? আমরা কিছুই নিতে পারি না। আজকে ইন্দোনেশিয়া নিয়ে গেছে। কেন নিতে পারিনি আমরা? এই আসলে ঘাটতিটা কাদের? কারণটা হলো দেখেন, প্রত্যেকে চায় যে আপনি কি দিবেন, এবং কি দেবার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আপনার কাছে সে ম্যান পাওয়ার গুলি আছে কিনা। বাইরের থেকে ম্যান পাওয়ার আইনা কিন্তু এত কিছু করা কিন্তু সম্ভব না। আমাদের এখানে ইকোনমিক জোন গুলি হয়েছে, আমাদের এখানে এখনো কিন্তু কোভিড নিয়ে আমরা এখনো কিন্তু ফাইট করছি। সো ওদেরকে কিন্তু এই মুহূর্তে আমাদেরকে এই জায়গাগুলা ওদেরকে দেখাতে হবে যে উই আর অলসো প্রিপেয়ারিং ফর ইট। যখনই দেখাবো তখন দেখা যাবে যে তারা ইন্টারেস্টেড হবে কিন্তু, এবং তারা এখানে তখন অবশ্যই কিন্তু আসবে, কারণ বাংলাদেশের অপরচুনিটি ইজ দেয়ার। এবং বাংলাদেশের সবচেয়ে বড় যে সম্পদ সেটা হলো ম্যান পাওয়ার। এবং এই যে ম্যান পাওয়ার, এই ম্যান পাওয়ারটা কিন্তু পৃথিবীর সবখানে নাই। দে আর দ্য লেস এক্সপেক্টেড ওয়ার্কিং ফোর্স এবং কুইক লার্নার, এবং এন্টারপ্রেনাররা হলো ভেরি এগ্রেসিভ এবং পজিটিভ মাইন্ডেড। যে কারণে এই দেশটা গার্মেন্টসে যেই আইটেমই আমরা বিদেশে নিয়ে গেছি, গার্মেন্টস বলেন, ফার্মাসিউটিক্যাল বলেন, লেদার গুডস বলেন, আমরা কিন্তু সবসময় সাকসেসফুল হয়ে আসছি, কিন্তু এবং গ্রোথ ইজ গোয়িং ভেরি ফাস্ট। জনাব পারভেজ, আপনার কাছে এই প্রশ্নটি করতেই চাই। আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে আসলে আমরা এখন রপ্তানিতে অনেকটা পিছিয়ে পড়েছি, কারণ এই কোভিড সিচুয়েশন আমাদেরকে ফেস করতে হচ্ছে, আমাদের বায়াররা অর্ডার ক্যান্সেল করে দিচ্ছে। আপনার কি মনে হয় যে এবার আসলে নতুন বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8.2%, রপ্তানির অন্যতম চালিকা শক্তি হচ্ছে আমাদের পোশাক শিল্প খাত। পোশাক শিল্প খাত ঘুরে দাঁড়াতে কতটা সময় লাগবে এই প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে, জনাব পারভেজ? এটা কিন্তু আগামী 5-6 মাসে ইট ইজ ইম্পসিবল। ইয়েস, আমি বিশ্বাস করি যে নেক্সট 1.5 ইয়ার টাইম আমরা কিন্তু আবার ঘুরে দাঁড়াতে পারবো আরএনজি থেকে। বাট আরএনজি ক্যানট বি আওয়ার অনলি ড্রাইভিং ফোর্স। এটা কিন্তু আমি আবারও আপনাদেরকে বলার চেষ্টা করছি। উই হ্যাভ টু বি, আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমাদের আরো যে অপরচুনিটি আছে সেগুলি কিন্তু এখন প্রিপারেশনগুলি কিন্তু নিয়ে নামা। এই মুহূর্তে GDP growth is not should not be important for our nation. আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে সাস্টেইন করা, এমপ্লয়মেন্ট গুলি ধরে রাখা এবং নিউ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা। সেটার জন্য আমার মনে হয়, আমরা দেখেন আমাদের সার্ভিস সেক্টর গুলি কিন্তু বসে গেছে, রিটেল বসে গেছে। রিটেলে কিন্তু আসলে সেলস হয় হলো পয়লা বৈশাখ এবং ঈদের সময়, রোজার ঈদের সময়। আপনার কাছে একজন ব্যবসায়ী হিসেবে কি মনে হচ্ছে যে এবার যে অর্থমন্ত্রী যে নতুন বাজেট দিলেন, সেই বাজেট দিয়ে কি এই মহামারীর অবস্থায় সংকট মোকাবেলা করতে বাংলাদেশ প্রপারলি সক্ষম হবে কিনা, জনাব পারভেজ? যে স্টিমুলাস প্যাকেজ সরকার ডিক্লেয়ার করেছিল, সেটা যদি ইফ দে ক্যান মেক ইট অ্যাক্সেসেবল টু দ্য এন্টারপ্রেনার্স, আমি বিশ্বাস করি যে এটা কিন্তু রিচ করা সম্ভব। কিন্তু সেটাকে অ্যাক্সেসেবল করার জন্য এখন সে উদ্যোগগুলি নিতে হবে। আমি কিন্তু বাজেট নিয়ে আই এম নট টু মাচ কিন, বাট আই এম কিন যে সরকার ঘোষিত যে স্টিমুলাস প্যাকেজ ডিক্লেয়ার করা হয়েছে সেটা যাতে প্রপারলি টাইমলি এখনই যাতে সেটা ডিস্ট্রিবিউট করে। এটা যদি 6 মাস পরে করে তাহলে যে মরে গেছে কিন্তু আরো মরে থাকবে, আর লাভ হবে না। কিন্তু একটু জানতে চাই জনাব পারভেজ, যে আপনি তো বাজেটটা দেখেছেন এবং পোশাক শিল্পের যে বাজেটে পোশাক শিল্পের যে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সবকিছু মোটা দাগে জানলেন। যদি জানতে চাই বিজেপি সাবেক সভাপতি হিসেবে পোশাক শিল্পের জন্য বাজেটকে আসলে আপনি কিভাবে দেখছেন? পোশাক শিল্পের হিসাবেও কিন্তু আমি মনে করি যে ওভারঅল যদি আমি বাজেট বলি, আমার কাছে কিন্তু খুব একটা খারাপ লাগে নাই। আমার কাছে মনে হয়েছে ইট ইজ এ অফকোর্স উই হ্যাভ টু বি ভেরি অপটিমিস্টিক, কিন্তু কোশ্চেনটা হলো যে ইমপ্লিমেন্টেশন জায়গাটা কতটুকু আমরা পারবো। আমরা রাইটলি এক্সপেন্ডিচার কিন্তু করতে হবে এবং মনিটর কিন্তু করতে হবে। আমরা যদি সেই জায়গাগুলি ঠিক মতো অ্যাড্রেস করতে পারি, আপনি দেখেন ফুড সিকিউরিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু এখন, হেলথ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। হেলথের কি অভাব, হেলথের সবচেয়ে বিগেস্ট প্রবলেম যেটা, সেটা হলো যে আইডেন্টিফাই করা হচ্ছিল আমাদের টেকনিশিয়ানের অভাব। আমরা কিন্তু ইকুইপমেন্ট আনলেও কিন্তু লাভ হচ্ছে না, আমাদের কিন্তু ভেন্টিলেটর চালানোরও কিন্তু টেকনিশিয়ান নাই।
আমাদের করোনার টেস্ট করারও কিন্তু ইকুইপমেন্ট নাই না, কোনো লাভ হবে না, আমাদের টেকনিশিয়ান নাই। সো এই যে জায়গাগুলো, দুর্বল জায়গাগুলোতে কিন্তু যদি আমরা প্রপারলি এক্সপেন্ডিচার করতে পারি, আমাদের এডুকেশনকে যদি আমরা ঠিকমতো সাজাতে পারি, আমরা যদি এই যে আজকে রিটেল বলেন, স্মল মাঝারি ইন্ডাস্ট্রিগুলি বলেন, কটেজ ইন্ডাস্ট্রি বলেন, ওদের কিন্তু কারো 10 লাখ, কারো 20 লাখ, কারো 25 লাখ টাকা ইনভেস্টমেন্ট, তারা কিন্তু সব ফকির হয়ে গেছে। তাদের কাছে যদি আমি অ্যাক্সেসিবল টাকা না নিতে পারি, যদি এগুলি যদি না করতে পারি, তাহলে কিন্তু ইট উইল বি টাফ ফর আস টু স্ট্যান্ড এগেইন অন আওয়ার ওন ফুট। আপনারা কি উৎস কর কমানোর জন্য অর্থমন্ত্রীকে আহ্বান জানাবেন? অফকোর্স বিজিএমএ নিশ্চয়ই সেই জায়গায় কাজ করবে, বিজিএমএ চেষ্টা করবে যে সেটাকে কিভাবে কমানো যায়। কত আপনারা আশা করছেন? আমি আশা করি যে সেটা অর্থমন্ত্রী কনসিডারেশনে নেবেন। আপনার কি মনে হয় কত হলে এরকম একটি অবস্থায় সেটি সঠিক হয়? কত শতাংশ হলে উৎসকর? আসলে দেখেন, এই যে 0.25 বলেন আর 0.5 বলেন, ইটস নট এ বিগ থিংস। ইম্পর্টেন্ট হলো ইন্ডাস্ট্রি কিভাবে সার্ভাইভ করবে। আজকে আমাদের জন্য এই সেক্টরের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে গেছে কবি মুক্ত দেশ উপহার নেওয়া। যদি স্বাস্থ্যটা আমরা যদি ঠিক রাখতে পারি, কারণ আমি দেখি জুন মাসে কিন্তু এটা ছড়ায় যাচ্ছে অনেক বেশি, আজকে সেটা যদি আমরা স্টপ করাইতে পারি, এবং সেটা হবে আমাদের জন্য মোর ইম্পর্টেন্ট দেন 0.25 or 0.5। দ্যাট ইজ মাই বিলিভস। এবং তাহলেই কিন্তু দেখবেন যে ইন্ডাস্ট্রিগুলি আস্তে আস্তে কিন্তু কম্পিটিটিভ হতে থাকবে। কারণ যতক্ষণ পর্যন্ত ইন্ডাস্ট্রিতে সবাই কমফোর্ট ফিল না করবে, সেফ ফিল না করবে, কাজ করতে সেই মানসিক যন্ত্রণা নিয়ে তো কাজ করা যায় না, মানসিক যন্ত্রণা থাকবে না, তখন দেখা যাবে যে অনেক জিনিসই কিন্তু অ্যাড্রেস করা যায়, অনেক জিনিস ওভারকাম করা যায়। জনাব পারভেজ, অসংখ্য ধন্যবাদ আমাদের এই বাজেট এর বিশেষ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আরিফুর রহমান, আমরা আসলে আজকে যে বাজেটের আলোচনা শুরু করেছিলাম বিকেল 3টা থেকে, তো সেখানে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি সেক্টর ভিত্তিক আলোচনা করার। আমরা ব্যবসায়িক প্রতিনিধি এবং অর্থনীতিবিদ সব মিলিয়ে আসলে আলোচনা সবগুলো বিষয় কি ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছি আমরা বাজেটের আলোচনায়। আর কোনো বিষয়কে যুক্ত করার ছিল আরিফ? একটি বিষয় আসলে আমরা বোধহয় স্বাস্থ্য নিয়ে আরেকটু আলোচনা করা দরকার ছিল, যেটি আমরা দেখতে পেয়েছি যে 5,500 কোটি টাকার মতো বাড়ানো হয়েছে। এটি নিয়ে আসলে আমরা যতটুকু এর বাজেট পূর্ব আলোচনায় যতটা কথা হয়েছে, আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে বাজেট পূর্ব আলোচনায় আসলে সেটি নিয়ে আরও কথা হবে। যদিও অর্থমন্ত্রী কিন্তু বলছিলেন যে স্বাস্থ্য খাতে যে বরাদ্দটি দেওয়া হয়েছে সেটি আসলে তারা বাস্তবায়ন করতে পারে না, সে কারণে খুব বেশি বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে স্বাস্থ্য খাতের বাস্তবায়ন সক্ষমতা কিন্তু আরও বাড়ানো দরকার ছিল। কিন্তু সেই যদিও অর্থমন্ত্রী দাবি করছেন যে একটি মহাপরিকল্পনা তিনি নিয়ে এসে হাজির হয়েছেন তার বাজেট বক্তব্যে, কিন্তু সেই যে প্রতিফলন, সেই বাজেট পরিকল্পনার মেগা পরিকল্পনার প্রতিফলন, সেটি কিন্তু বাজেট বক্তব্যে আসলে মনে হয় এই বিষয়টি শুধুমাত্র নতুন বাজেটেই নয়, সারা বছরব্যাপী আসলে আলোচনা হবে স্বাস্থ্য খাতের বরাদ্দ বাজেট নিয়ে। দর্শক, এই ছিল আমাদের আজকের এই বাজেট নিয়ে বিশেষ আয়োজন। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।